জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। আশা করছি সবাই ভালো থাকবে। আমি আজকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি, লেকচারটি শুরু করতে যাচ্ছি। আমার বিষয় হলো বোটানি, উদ্ভিদ বিজ্ঞান, এবং এই প্রোগ্রামটি অনার্স ফোর্থ ইয়ার স্টুডেন্টের জন্য। নেম অফ কোর্স অর্থাৎ কোর্সের নাম লিমনোলজি অ্যান্ড অ্যাকুয়াকালচার, লেকচার নাম্বার 7। টাইটেল অফ দ্য লেকচার কেমিক্যাল ফিচার্স অফ ইনল্যান্ড ওয়াটার। আমি হাসিনা রাকিবা বানু, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। তাহলে আমরা এর পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। এর পরের স্লাইডটিতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি টপিক রেখেছি। হ্যাঁ, টপিকস গুলো তোমরা জানো যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের সিলেবাস অনুযায়ী তোমাদের লেকচারগুলো নিচ্ছি, এবং আজকের লেকচারটা এটা সিলেবাসের 5 নম্বর টপিক, কেমিক্যাল ফিচার্স অফ ইনল্যান্ড ওয়াটার, এবং এটা খুবই বিস্তারিত ভাবে পড়তে হবে। অনেক বড় একটা টপিক, অনেক কিছু আলোচনা করতে হয় এর মধ্যে, যে জন্য আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। আজকে আমি পার্ট 1 নিব। পার্ট 1-এ আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ডিসলভ অক্সিজেন, স্যালাইনিটি, কন্ডাক্টিভিটি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকের লেকচারটি আমি শুরু করছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আশা করছি যে তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পারবে, এবং ক্লাসের শেষে আমি কিছু সময় রাখবো, সেই সময় তোমাদের সাথে আমি আলোচনা করব। কোনো কিছু বুঝতে না পারলে তখন আমাকে তোমরা জিজ্ঞেস করবে, আমিও তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে শুরু করা যাক আজকের লেকচার। আমি বলেছি যে আজকে আমরা কেমিক্যাল ফিচার্স নিয়ে আলোচনা করব। কেমিক্যাল ফিচার্স মানে কেমিক্যাল ফ্যাক্টরস। হ্যাঁ, কেমিক্যাল ফ্যাক্টরস গুলো কি সেটা আগে আমরা প্রথমে আলোচনা করি। কেমিক্যাল ফ্যাক্টরস হলো, যে আমরা যেহেতু এটা ইনল্যান্ড ওয়াটার অর্থাৎ ভূভাগস্থ জলাশয়ের পানি নিয়ে আলোচনা করছি, তাহলে ভূভাগস্থ জলাশয়ের পানিতে কি পরিমাণ রাসায়নিক পদার্থ দ্রবীভূত থাকে, কি কি রাসায়নিক পদার্থ দ্রবীভূত থাকে, এগুলো পানির উপর কি প্রভাব বিস্তার করে, এগুলো পানিতে বসবাসকারী জীবের উপর কি প্রভাব বিস্তার করে, সেই সব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাই হলো এই কেমিক্যাল ফ্যাক্টরস বা রাসায়নিক প্রভাবক। হ্যাঁ, কাজে এবং এখানে এই রাসায়নিক প্রভাব বলতে গেলে আমাদেরকে বলতে হয় যে পানি একটি বিশ্বদ্রাবক, এবং এই বৈশিষ্ট্যই মূলত পানিকে সবসময় বিভিন্ন রাসায়নিক ও গ্যাসীয় দ্রব্যের একটি হালকা মিশ্রণ রূপে প্রকৃতিতে বিরাজ করতে সাহায্য করে। এবং কি কি রাসায়নিক পদার্থ দ্রবীভূত থাকে এগুলি যদি খুব সাধারণভাবে বলি, আমাদের এই পড়ার মধ্যে বিভিন্ন বিষয় আসবে, তারপরে যদি সাধারণভাবে বলি তাহলে তোমরা জানো যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হ্যাঁ, তারপরে ক্লোরাইড আয়ন হিসেবে অনেক দ্রবীভূত থাকে। হ্যাঁ, নাইট্রেট, তারপর অ্যামোনিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, মলিবডেনাম ইত্যাদি অনেক কিছু আসবে, একটু পরে আমরা এগুলো আলোচনা করব। আচ্ছা, এর সাথে যে বিষয়টা সম্পর্কযুক্ত সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেমন হাইড্রোফিলিক দ্রব্য, পানিতে যে সকল দ্রব্য দ্রবীভূত হতে পারবে তাদের অবশ্যই বৈদ্যুতিক চার্জ থাকতে হবে, অর্থাৎ বৈদ্যুতিক চার্জ যেসব দ্রব্যের থাকবে না তারা কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারবে না। কাজে যে পদার্থগুলো দ্রবীভূত হবে সেগুলোকে আমরা হাইড্রোফিলিক দ্রব্য বলবো। হাইড্রোফিলিক দ্রব্যের অবশ্যই বৈদ্যুতিক চার্জ থাকবে। প্রাকৃতিক পানিতে দ্রবীভূত অজৈব লবণ এবং গ্যাস সমূহকে, যে অজৈব লবণগুলো দ্রবীভূত থাকে, রাসায়নিক পদার্থ যে দ্রবীভূত থাকে সেগুলোকে আমরা অজৈব লবণ বলি বা পুষ্টি উপাদান বলি, মুখ্য ও গৌণ পুষ্টি উপাদান বলে থাকি। এবং গ্যাস সমূহকে মোটামুটি 3টা ভাগে ভাগ করা যায়। এই 3টা কি, যে মুখ্য ও গৌণ পুষ্টি উপাদান, যেসব পুষ্টি উপাদান উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে থাকে, বৃদ্ধির উপরে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে, যেগুলো ছাড়া উদ্ভিদের বৃদ্ধি সম্ভব হবে না, হ্যাঁ, সেগুলোকে 2টা ভাগে ভাগ করা হয়, মুখ্য ও গৌণ পুষ্টি উপাদান। মুখ্য কি, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম, নাইট্রেট, সালফার ডাইঅক্সাইড, আয়রন, এগুলো হলো প্রধান পুষ্টি উপাদান। অক্সিজেন এগুলো হলো প্রধান পুষ্টি উপাদান।
এদেরকে মুখ্য পুষ্টি উপাদান বলে। আর গৌণ পুষ্টি উপাদানের মধ্যে ম্যাঙ্গানিজ, কোবাল্ট, মলিবডেনাম, কপার এবং জিঙ্ক এগুলো প্রধান। হ্যাঁ, আয়ন, এরপর আমরা আয়ন নিয়ে আলোচনা করব। আয়নের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি হ্রদের পানিতে প্রচুর পরিমাণে আয়ন থাকলেও তাদের কাজ আয়ন হিসেবে হয়ে থাকে, যা শরীরের গায়ে লেগে থেকে অন্যান্য আয়নকে কোষের অভ্যন্তরে যেতে সাহায্য করে। আচ্ছা, আর বিষ জাতীয় দ্রব্য বলতে আসলে আমরা বুঝি যে যখন তোমরা জানো যে নীলাভ সবুজ শৈবাল পানির উপরে কি করে, যে ওয়াটার ব্লুম তৈরি করে, যার ফলে নিচে সূর্যালোক যেতে পারে না বা পানিতে বায়ুমণ্ডলে অক্সিজেন মিশ্রিত হতে পারে না। তখন কি হয়, এই নিচের পানিটা বিষাক্ত হয়ে পড়ে, যে জীবজ জলে যে জীবগুলো বসবাস করে সেগুলো মরে যায়, মরে গিয়ে সেগুলো সেখানে পচে যায়, পচে পানি দূষিত হয়ে পড়ে। তো এই দূষিত হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড, তারপর বলো অ্যামোনিয়া, হ্যাঁ, তারপরে তোমার মিথেন গ্যাস, হাইড্রোজেন সালফাইড গ্যাস, এগুলো বেড়ে যায় এবং পানিটা বিষাক্ত হয়ে যায়। দেখা যায় যে পানিতে যে জীবগুলো বসবাস করে এগুলো মারা যায়, এমনকি সেই পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এর পরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন আছে, এবং সিলেবাসের প্রথম টপিকটি হলো ডিজলভ অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন। এই নামটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে পানিতে দ্রবীভূত গ্যাসীয় অক্সিজেনের পরিমাণকে দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভ অক্সিজেন বলা হচ্ছে। হ্যাঁ, তো পানিতে অক্সিজেন দ্রবীভূত হয়ে থাকে। প্রাকৃতিক পানিতে সাধারণত যে সকল রাসায়নিক উপাদান থাকে আমরা এর আগে দেখিয়েছি, মুখ্য উপাদান, গৌণ উপাদানের মধ্যে তোমরা দেখেছো যে পরিমাণ রাসায়নিক উপাদান উপস্থিত থাকে তার মধ্যে অক্সিজেন হলো প্রধান। হ্যাঁ, অক্সিজেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় কি পরিমাণে বিদ্যমান আছে তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ পানিতে যে অক্সিজেন দ্রবীভূত আছে এটা কি পরিমাণে আছে। প্রথম যে বিষয়টি সেটা হলো পানির তাপমাত্রার উপর। পানির তাপমাত্রার উপর দেখা যায় যে আমরা জানি কি উপরের যে অঞ্চলটা এটাকে এপিলিমনিয়ান অঞ্চল বলে। এপিলিমনিয়ান অঞ্চলে কিন্তু তাপমাত্রা বেশি থাকে এবং দেখা যায় যে এখানে অক্সিজেনের পরিমাণও বেশি হয়। মেটালিমনিয়ান অঞ্চলে কিন্তু তাপমাত্রা একটু কম থাকে, হাইপোলিমনিয়ান অঞ্চলে সবচেয়ে কম তাপমাত্রা থাকে। এবং দেখা গেছে যে অক্সিজেনও কিন্তু এইভাবেই থাকে, এপিলিমনিয়ান অঞ্চলে বেশি থাকে, মেটালিমনিয়ান অঞ্চলে তার চেয়ে কম থাকে, হাইপোলিমনিয়ান অঞ্চলে আরো কম অক্সিজেন দেখতে পাওয়া যায়। কাজেই এটা একটা কার্ভ তৈরি করে। এই বিষয়ে এই লেকচারের পরবর্তীতে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব, সেজন্য এটা এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না, কেন এরকম থাকে বা কার্ভগুলো কি ধরনের হয়ে থাকে। আমি এর পরবর্তী টপিকে চলে যাচ্ছি, যেটা হচ্ছে পানি সংলগ্ন বায়ুমণ্ডলের অক্সিজেনের আংশিক চাপের উপর। এটা হলো যে পানির উপরে যে বায়ুমণ্ডলের বায়ুটা এসে বায়ুমণ্ডলের অক্সিজেন যে চাপ সৃষ্টি করছে সেটাকে বোঝানো হয়েছে। এবং সবশেষ হলো পানির লবণাক্ততার পরিমাণের উপর। পানির লবণাক্ততার পরিমাণের উপর বিষয়টা হলো যে আমরা জানি যে পানিতে লবণাক্ততা বৃদ্ধির সাথে সাথে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ লবণাক্ত পানিতে কিন্তু কম অক্সিজেন থাকে, এই জন্য সমুদ্রের পানিতে কিন্তু অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন কম থাকে। আর মিঠা পানিতে, এই যে পুকুর, ডোবা, নদী, নালা, এগুলোতে কিন্তু দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, তাহলে লবণাক্ততার পরিমাণের উপরেও দ্রবীভূত অক্সিজেন কি পরিমাণ আছে তা নির্ভর করবে। আচ্ছা, এরপরে আমরা পানির অক্সিজেনের উৎস সম্পর্কে আলোচনা করব। দ্রবীভূত পানিতে দ্রবীভূত অক্সিজেনের প্রধান উৎস হলো দুটি। পানি পৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের অক্সিজেন সরাসরি পানিতে মিশতে পারে, এটা একটু আগেই বলেছি যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে এটা জলাশয়ের উপরে যে পানি পৃষ্ঠ এটাতে সরাসরি মিশে। আর পানিতে বসবাসকারী ক্লোরোফিল যুক্ত জীবদের সালোক সংশ্লেষণের ফলে
সৃষ্ট অক্সিজেন পানিতে মিশতে পারে। এটা কি? এটা হলো যে আমরা জলজ যে বাচ্চা উদ্ভিদ প্রাণী, বিশেষ করে উদ্ভিদের কথা বলা হচ্ছে, ক্লোরোফিল বিশিষ্ট জীব হলো উদ্ভিদ, এবং পানিতে যে ফাইটোপ্লাঙ্কটন আছে, সবুজ উদ্ভিদ আছে, এরা সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, তার পাশাপাশি অক্সিজেন তৈরি করে থাকে। এই অক্সিজেনকে উৎপন্ন করছে, এই অক্সিজেনটা সরাসরি পানিতে দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত অক্সিজেন হিসেবে মিশে থাকে পানিতে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে পানিতে অক্সিজেনের উৎস দুটি। আচ্ছা, এখন আমি বায়ুমণ্ডল থেকে যে পানিতে অক্সিজেন মিশ্রিত হচ্ছে, এটা দুটো উপায়ে মিশ্রিত হয়ে থাকে, সেই সম্পর্কে এখন বলবো। দুইটি উপায়ে মিশ্রিত হয়ে থাকে। এই দুটি উপায় কি? সরাসরি বাতাস হতে পানিতে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে থাকে। তোমরা জানো যে অভিস্রবণ, ব্যাপন, প্রসারণ, এগুলো তোমরা পড়েছো। কাজে ব্যাপন প্রক্রিয়া এটা দ্রবীভূত হতে পারে পানিতে। এবং আরেকটা হলো পানি পৃষ্ঠের আলোড়নের ফলে প্রচুর পরিমাণে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন দ্রবীভূত হবে। এই ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন দ্রবীভূত হবে। এই আরেকটি হলো পানি পৃষ্ঠের আলোড়নের ফলে প্রচুর পরিমাণে অক্সিজেন পানিতে দ্রবীভূত হবে। পানি পৃষ্ঠের আলোড়ন কি? প্রচুর বাতাস প্রবাহিত হলে, হ্যাঁ, সেটা পানির সাথে যখন মিশে স্রোতের সৃষ্টি হয়, ঢেউয়ের সৃষ্টি হয়, বা প্রবল বেগে যদি বায়ু প্রবাহিত হয়, সেটাও পানির সাথে মিশ্রিত হয়, এটাকেই পানির আলোড়ন বলছে। এবং এইভাবে প্রচুর পরিমাণে অক্সিজেন পানিতে দ্রবীভূত হতে পারে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এগুলোর সাথে, দ্রবীভূত অক্সিজেনের সাথে সম্পর্কযুক্ত অনেক বিষয় আমরা এখানে আলোচনা করব। সেভাবে আমি এখন একটি বিষয় আলোচনা করছি, ক্ষতিপূরণ অঞ্চল বা কম্পেনসেশন জোন। এই কম্পেনসেশন জোনটা কি? আলোকময় স্তরের শেষ ভাগের, অর্থাৎ লিমনেটিক অঞ্চলের শেষ প্রান্তে। হ্যাঁ, ইকোলজিক্যাল জোন অনুযায়ী কিন্তু আমরা হ্রদকে 4টা ভাগে ভাগ করেছি, তোমাদের মনে আছে কিনা? যে লিটোরাল জোন, লিমনেটিক জোন, প্রোফান্ডাল জোন, বেন্থিক জোন। হ্যাঁ, সেখানে লিমনেটিক অঞ্চলের শেষ প্রান্তের কোনো এক অংশে সেই অঞ্চলের উৎপাদিত অক্সিজেনের পরিমাণ ওই অঞ্চলের জীবদের শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত ও জৈবিক পদার্থ পচনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণের সমান হয়। অর্থাৎ ব্যবহৃত শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হচ্ছে এবং জৈবিক পদার্থ পচনের জন্য অক্সিজেন ব্যবহৃত হচ্ছে। এই ব্যবহৃত অক্সিজেনের পরিমাণের সাথে উৎপাদিত হচ্ছে যে অক্সিজেন, সেটা যদি দুটা সমান হয়, তখন সেই অঞ্চলটিকে আমরা ক্ষতিপূরণ অঞ্চল বলবো, অর্থাৎ কম্পেনসেশন জোন। আমরা এখন পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে আমরা দেখব যে পানিতে যে অক্সিজেন কমে যায়, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন কমে যায়, তার বেশ কিছু কারণ আছে। কি কি কারণে কমে যায় সেই বিষয়টি আমরা এখন আলোচনা করব। মোটামুটি আমি এখানে 6টি কারণ রেখেছি: শ্বাস প্রশ্বাসের ফলে, জৈবিক বস্তুর পচনের ফলে, অন্যান্য গ্যাসের কারণে, ভূগর্ভস্থ পানির ফলে, লৌহের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে। এখন আমি একটা একটা করে এগুলো আলোচনা করব। প্রথমে শ্বাস প্রশ্বাসের ফলে। এটা তো একেবারেই সাধারণ বিষয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো। পানিতে বসবাসকারী জীবদের শ্বাস প্রশ্বাসের ফলে সবসময় অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন এরা ব্যবহার করে থাকে। অর্থাৎ জলজ পরিবেশে যে ফাইটোপ্লাঙ্কটন থাকবে, সবুজ উদ্ভিদ থাকবে, অন্যান্য প্রাণীরা থাকবে, মাছ থাকবে, এগুলো কি করে? এগুলো যে দ্রবীভূত অক্সিজেন তাদের শ্বসনে ব্যবহার করে। কাজে এই যে শ্বসনে ব্যবহার করছে, যদি সেই পরিমাণে অক্সিজেন উৎপন্ন না হয়, বায়ুমণ্ডল থেকে যদি মিশ্রিত না হয়, তাহলে কি হবে? তাহলে সেই জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তো এই বিষয়টি এখানে বলেছে যে শ্বাস প্রশ্বাসের ফলে। এরপরে আছে জৈবিক বস্তুর পচনের ফলে। এটাও একটু আগে আলোচনা করেছি, সেটার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ যদি সেইভাবে জলাশয়ে যদি অক্সিজেন উৎপন্ন না হয়, হ্যাঁ, মনে করো সালোক সংশ্লেষণ প্রচুর পরিমাণে, ফাইটোপ্লাঙ্কটন নাই, সবুজ উদ্ভিদ নাই, প্রচুর পরিমাণে তোমার সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হলো না, বা বায়ুমণ্ডলের অক্সিজেনটা বেশি পরিমাণে মিশ্রিত হতে পারেনি, যে কোনো কারণেই হোক, তখন কি হবে? যে জৈবিক বস্তু পচনের জন্য নিচে যে জৈবিক বস্তু জমা হয়, জীবদেহ মরে গিয়ে নিচে জমা হচ্ছে, বা অন্যান্য জৈবিক বস্তু জমা হচ্ছে, আমি একটু আগেই বলেছি, এইসব পচানোর জন্য প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়। যদি সেই পরিমাণে অক্সিজেন উৎপন্ন না হয়, তাহলে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেগুলো কি হবে? এইসব জৈবিক বস্তু পচনে ব্যবহৃত হয়ে যাবে। এবং ব্যবহৃত যদি হয়ে যায়, তাহলে কি হবে? স্বভাবতই জলাশয়ে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। হ্যাঁ, অক্সিজেন কমে যাবে। অন্যান্য গ্যাসের কারণে একটা বিষয় আছে যে একটি তরল পদার্থের ভিতর দিয়ে যদি একটি গ্যাস প্রবাহিত করা যায়,
প্রবাহিত করা যায়, তাহলে ওই তরল পদার্থে যে গ্যাসগুলো আগে থেকে আছে, দ্রবীভূত আছে, সেগুলো ওই যে গ্যাসটা প্রবাহিত করা হলো সেটার সাথে বের হয়ে যায়। হ্যাঁ, তো এটাই গ্যাসের ধর্ম। আমি আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ কোনো তরল পদার্থের মধ্য দিয়ে যদি একটা গ্যাস তুমি প্রবাহিত করো, হ্যাঁ, প্রবাহিত করো, তখন ওই তরল পদার্থে যে অন্যান্য গ্যাসগুলো দ্রবীভূত থাকে, যে গ্যাসটা প্রবাহিত করলা সেই গ্যাসটার সাথে ওই দ্রবীভূত গ্যাসগুলো ওখান থেকে বের হয়ে যাবে। গ্যাসের এটাই ধর্ম। কাজেই এইভাবে অন্যান্য গ্যাসের কারণেও জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। অর্থাৎ কোনো গ্যাস ওখান দিয়ে প্রবাহিত হলে সেটার সাথে অক্সিজেনও প্রবাহিত হয়ে কমে গেল। এরপর আছে ভূগর্ভস্থ পানির ফলে। ভূগর্ভস্থ পানি মানে ভূগর্ভস্থ পানি বুঝতে পারছো, মাটির নিচের পানি। মাটির অনেক নিচে যে পানিটা থাকে, পানি চুইয়ে মাটির নিচে যে পানিটা চলে যায়, সেটা ভূগর্ভস্থ পানি, মাটির নিচের পানি। সেই পানিটার মধ্যে তো কোনো ক্রমে অক্সিজেন মিশতে পারে না, সেখানে স্বভাবতই অক্সিজেনের পরিমাণ কম থাকে। অনেক জলাশয় থাকে যেগুলো নিচে এই পানিটার সাথে সংযোগ থাকে, অনেক গভীর জলাশয়ের পানি এই ভূগর্ভস্থ পানির সাথে সংযোগ থাকে। তখন এই পানিটা, এই ভূগর্ভস্থ পানিটা যখন জলাশয়ের পানিতে আসে, তখন কিন্তু এখানে বেশি অক্সিজেন থাকে না। এই পানিটা যদি জলাশয়ের পানির সাথে মিশে, সেখানেও কিন্তু অক্সিজেন থাকবে না। তো এই মেশার ফলে দেখা যায় যে জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা আছে যে লৌহের উপস্থিতির কথা বলা হয়েছে। অনুকূল রাসায়নিক পরিবেশে, রাসায়নিকের পরিবেশটা যদি অনুকূল থাকে, তখন পানিতে অবস্থিত দ্রবণীয় লৌহ অর্থাৎ আয়রনটা যৌগিক পদার্থে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, পানিতে যে আয়রন থাকে এটা রাসায়নিক পদার্থের অনুকূল পরিবেশে এটা লৌহের যৌগে পরিণত হয়ে যায়। যখন লৌহের যৌগে পরিণত হয়ে যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন এটাতে ব্যবহৃত হয়। এই ভাবে অক্সিজেন ব্যবহৃত হয়ে গেলে তখন দেখা যায় যে ওই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। এরপর আছে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে এটা কিভাবে, যখন হঠাৎ করে উপরের পানির তাপমাত্রা, জলাশয়ের উপরের পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন পানির অক্সিজেন ধারণ ক্ষমতা হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, এইভাবেও স্বতঃস্ফূর্তভাবে কোনো জলাশয়ে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। কাজেই তোমরা দেখলে যে পানিতে অক্সিজেন কমে যাওয়ার কি কি কারণ হতে পারে। এরপর আমরা অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তার নিয়ে আলোচনা করব, যেটা আমি ওই যে একটু আগেই আলোচনা করেছি। হ্যাঁ, সেখানে আমি বলেছি যে এই যে তাপমাত্রার জন্য যে অক্সিজেন এবং তাপমাত্রার সাথে যে সম্পর্ক, যে সেটা আমি আলোচনা করব বিভিন্ন কার্ভের মাধ্যমে। এখন এটা আমি আলোচনা করছি যে পানির অক্সিজেন কনসেন্ট্রেশন সারা দিনে যে পরিমাণ উঠা নামা করে তাকে অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তার বলে। অর্থাৎ সারাদিন একটা জলাশয়ে পানির অক্সিজেন কনসেন্ট্রেশন সারাদিনে যে পরিমাণ ওঠানামা করবে, সেটাই হবে অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তার। তো দিনের মধ্যে দেখা যায় যে প্রত্যুষে ভোরে তখন অক্সিজেনের পরিমাণ সব থেকে কম থাকে, আর বিকালে সব থেকে বেশি থাকে। পানির গভীরতা অনুযায়ী আলোকময় অঞ্চলে অক্সিজেনের পরিমাণ আলোকহীন অঞ্চল থেকে বেশি থাকে। আলোকময় অঞ্চল হলো ইউফোটিক অঞ্চল, লিটোরাল অঞ্চল বা লিমনেটিক অঞ্চল, একটু আগে আমি বলেছি এই ব্যাপারে। আর আলোকহীন অঞ্চল হলো অ্যাফোটিক অঞ্চল, অর্থাৎ প্রোফান্ডাল অঞ্চল, যেটা তলদেশের অঞ্চল, সে অঞ্চলটা হবে আলোকহীন অঞ্চল। সে অঞ্চলে অপেক্ষা বেশি থাকে। তাইলে কোথায় বেশি থাকছে? আলোকিত অঞ্চলে অক্সিজেনটা বেশি থাকছে। আর আলোকহীন অঞ্চলে, যেখানে আলোক থাকে না, সেখানে অক্সিজেনের পরিমাণটা কম থাকছে। হ্যাঁ, আলোকময় অঞ্চলে বেশি থাকছে, আলোকহীন অঞ্চলে কম থাকছে। আচ্ছা, এছাড়াও গ্রীষ্ম প্রধান অঞ্চলে জলাশয়ের পানির তাপমাত্রা নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে অনেক বেশি হয়। বুঝতে পারছো, গ্রীষ্ম প্রধানে বেশি তাপমাত্রা পড়ে, আলো বেশি পড়ে, প্রখর ভাবে পড়ে, সেখানে তাপমাত্রা নাতিশীতোষ্ণ অঞ্চলে তাপমাত্রা এই সব অঞ্চলে জলাশয়ের তাপমাত্রা বেশি থাকবে। গ্রীষ্ম প্রধান অঞ্চলে কোনো কোনো ক্ষেত্রে হাইপোনিমন অঞ্চলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। হাইপোনিমন কিন্তু জলাশয়ের একেবারে নিচের দিকের অঞ্চল, সেই অঞ্চলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকে। তাহলে গ্রীষ্মকালে কি পরিমাণ তাপমাত্রা থাকে বুঝতেই পারছো। সেই জন্য গ্রীষ্মপ্রধান অঞ্চলে অক্সিজেন কার্ভ দেখে জলাশয়ের জৈবিক উৎপাদন ক্ষমতা নির্ণয় করা যায় না। আমরা যে এর পরবর্তীতে অক্সিজেন কার্ভ আলোচনা করব, সেই অক্সিজেন কার্ভ কিন্তু গ্রীষ্মপ্রধান অঞ্চলের জলাশয়ের জন্য প্রযোজ্য হবে না।
কেন প্রযোজ্য হবে না সেটা কিন্তু আমি এখনই আলোচনা করে দিলাম, যেহেতু তাপমাত্রা অনেক বেশি থাকে। তাইলে এই অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তারটা যে আমরা আলোচনা করব, সেটা নাতিশীতোষ্ণ অঞ্চলের জলাশয়ের অক্সিজেনের কার্ভ দেখে সেখানে উর্বরতা নির্ণয় করা যাবে। এই অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তার কিসের জন্য প্রয়োজন হবে? জলাশয়ের উর্বরতা, হ্যাঁ, কতটুকু পুষ্টি উপাদান আছে, এর উর্বরতা কেমন, অনুর্বর নাকি উর্বর, এইসব নির্ণয় করার জন্য এই অক্সিজেন কার্ভ বা অক্সিজেনের বিস্তারের প্রয়োজন হবে। এরপরের স্লাইডে আমি চলে যাচ্ছি। এরপরের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে নাতিশীতোষ্ণ অঞ্চলের জলাশয়গুলিতে বদ্ধ অবস্থায় দুই ধরনের অক্সিজেন কার্ভ দেখতে পাওয়া যায়, যথা ক্লাইনোগ্রেড কার্ভ এবং অর্থোগ্রেড কার্ভ। তাহলে আসো আমরা দেখি এই দুইটা কার্ভ কি। প্রথমেই আছে ক্লাইনোগ্রেড কার্ভ। ক্লাইনোগ্রেড কার্ভ কি, এটা এখন আমি আলোচনা করছি। গ্রীষ্মকালীন স্তরীভূত অবস্থায়, স্তরীভূত মানে তাপমাত্রার স্তরায়নের কথা বলা হয়েছে, হ্যাঁ, স্তরীভূত অবস্থায় পানির তাপমাত্রা এপিলিনিয়ান অঞ্চলে অধিক থাকে। এপিলিনিয়ান অঞ্চল কিন্তু উপরের অঞ্চল, একটু আগে কিন্তু আমি এটা বলেছি যে এপিলিনিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে এবং মেটালনিম্নিয়ন অঞ্চলে আকস্মিক হ্রাস পেতে থাকে, অর্থাৎ হঠাৎ করে কমতে থাকে। আর হাইপোলিম্নিয়ন অঞ্চল অর্থাৎ সবচেয়ে নিচের যে অঞ্চলটা, সেখানে সবচেয়ে কম থাকে। এই অবস্থায় অর্থাৎ শুধুমাত্র তাপমাত্রার উপর ভিত্তি করে এই অবস্থায় অক্সিজেন কার্ভ তাপমাত্রার কার্ভের অবিকল প্রতিলিপি হয়ে থাকে। এই ধরনের অক্সিজেন কার্ভকে ক্লাইনোগ্রেড কার্ভ বলা হয়ে থাকে। তাহলে আমরা যে এখানে কি বলা হয়েছে সেটা আমি একটু ব্যাখ্যা করছি। এখানে আমি একটা তোমাদেরকে চিত্র দেখিয়েছি, চিত্রে কার্ভ দেখানো হয়েছে, এটা দিয়ে তোমরা বোঝার চেষ্টা করো। যে এখানে আমি দেখাচ্ছি যে এই যে উপরে একদিকে বাম দিকে দেখো গভীরতা দেখানো হয়েছে মিটারে, এই যে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, 40 মিটার এটা গভীরতা। আর উপরে দেখানো হয়েছে পানির উপরিভাগে, হ্যাঁ, পানির উপরিভাগে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। তো উপরিভাগে এই যে 0, 2.55, 7.5, 10 এটা মিলিগ্রামে দেখানো হয়েছে। কাজেই দেখো যে উপরে যে অঞ্চলটা, এটা এপিলিনিয়ান অঞ্চল, এপিলিনিয়ান অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে দেখো একেবারে 10-এর কাছাকাছি, হ্যাঁ, এরকম পরিমাণ অক্সিজেন কি হয়েছে, দ্রবীভূত আছে, সবচেয়ে বেশি আছে। তারপরে যে মেটালিমনিয়ন মাঝখানের অঞ্চলটা কি হবে, এটা হবে মেটালিমনিয়ন। দেখো 20 মিটার গভীরতা, এখানে কিন্তু এই যে কমে যাচ্ছে, হঠাৎ করে কমে এখানে চলে আসলো, অর্থাৎ 5-এরও নিচে নেমে যাচ্ছে। আর একেবারে হাইপোলিমনিয়ন অঞ্চলে একেবারে 0% কাছে চলে আসছে। এই যে দেখো যে 42 মিটার গভীরতায় উপরে দেখো যে 0 দেওয়া হয়েছে, 0-তে চলে আসছে অক্সিজেনের পরিমাণ, একেবারেই কম বা নাই। তো এই যে কার্ভটা, এই কার্ভটাকে ক্লাইনোগ্রেড কার্ভ বলা হবে। ক্লাইনোগ্রেড কার্ভটা কোথায় দেখা যাবে? যেখানে দেখা যাবে সেই হ্রদটা, যে হ্রদে বা জলাশয় দেখা যাবে সেই জলাশয়টা উর্বর হবে, উর্বরতার মাপকাঠি। হ্যাঁ, এইরকম যদি একটা গ্রাফ দেখা যায়, কার্ভ দেখা যায়, এটাকে কার্ভ বলা হচ্ছে গ্রাফটিকে। এই ক্লাইনোগ্রেড কার্ভ যে জলাশয় দেখা যাবে সেই জলাশয়টা উর্বর হবে। কাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে স্লাইডে দেখো অর্থোগ্রেড কার্ভ আছে। আমি বলেছি যে দুই ভাগে ভাগ করা হয়, অর্থোগ্রেড কার্ভ। অর্থোগ্রেড কার্ভ কি? কোন কোন জলাশয়ে অক্সিজেন এপিলিমনিয়ন, মেটালিমনিয়ন ও হাইপোলিমনিয়ন অঞ্চলে প্রায় একই পরিমাণে থাকে, একই, অর্থাৎ উপরে অক্সিজেনের পরিমাণ, মাঝখানে জলাশয়ের মাঝখানে অক্সিজেনের পরিমাণ, জলাশয়ের নিচে অক্সিজেনের পরিমাণ মোটামুটি একই রকম থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে অক্সিজেন কার্ভকে পানির সমস্ত গভীরতার প্রায় একটি লম্বের মতো দেখায়, যেটা আমি এই যে গ্রাফের মধ্যে দেখিয়েছি। দেখো উপর থেকে নিচ পর্যন্ত মোটামুটি সমান, হ্যাঁ, সেরকম কোনো কিন্তু পার্থক্য নয়, লম্বের মতো দেখা যাচ্ছে। কাজে এই ধরনের অক্সিজেন কার্ভকে অর্থোগ্রেড কার্ভ বলা হবে। এবং এটা একটা অনুর্বর হ্রদের অক্সিজেন কার্ভ। এই কার্ভটা এরকম লম্বের মতো কার্ভ যে জলাশয়ে দেখা যাবে, যে হ্রদে দেখা যাবে, সেই হ্রদটি অনুর্বর হবে বা সেই জলাশয়টি অনুর্বর হবে, অর্থাৎ পুষ্টি উপাদান সেখানে একেবারেই থাকবে না, হ্যাঁ, বা কম থাকবে। তাহলে অর্থোগ্রেড কার্ভ কি তোমরা বুঝতে পেরেছো? এরপরে আমি এর পরবর্তী স্লাইডে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ যে এর পরবর্তী স্লাইডে আমি আরো দুইটা কার্ভ নিয়ে আলোচনা করেছি। অর্থোগ্রেড ও ক্লাইনোগ্রেড কার্ভ ছাড়াও মেটালিমনিয়ন অঞ্চলে অক্সিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে, অর্থাৎ অক্সিজেন বেশি আছে না কম আছে এর উপর ভিত্তি করে আরো দুই ধরনের অবস্থা দেখতে পাওয়া যায়, অর্থাৎ আরো দুইটি কার্ভ দেখতে পাওয়া যায়। এই দুটা কার্ভ হলো ধনাত্মক হেটারোগ্রেড এবং ঋণাত্মক হেটারোগ্রেড। ধনাত্মক হেটারোগ্রেড কি?
পজিটিভ হেটারোগ্রেড, জলাশয়ের মেটালিমনিয়ন অঞ্চলে সর্বাধিক অক্সিজেন পাওয়া গেলে, মেটালিমনিয়ন কিন্তু জলাশয়ের মাঝামাঝি স্তর, কাজে জলাশয়ের মেটালিমনিয়ন অঞ্চলে সর্বাধিক অক্সিজেন পাওয়া গেলে যে কার্ভ পাওয়া যাবে তাকে আমরা ধনাত্মক হেটারোগ্রেড কার্ভ বলবো। এটা যেটা আমরা এখানে যে ইয়েতে দেখিয়েছি, এই যে চিত্রে দেখো, চিত্রে খেয়াল করো যে উপরে এখানে পাশে গভীরতা দেখিয়েছে এবং গভীরতায় দেখো 5 মিটারের কমে 10 মিটারের কাছাকাছি গভীরতায় দেখো উপরে একদম 13 অক্সিজেনের পরিমাণ 13 চলে গিয়েছে, অর্থাৎ সর্বাধিক অক্সিজেন এখানে। হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি অক্সিজেন এখানে, এই জন্য এটাকে ধনাত্মক হেটারোগ্রেড বলা হচ্ছে। আর ঋণাত্মক হেটারোগ্রেড কি? জলাশয়ের সমস্ত গভীরতার তুলনায় যদি মেটালিমনিয়ন অঞ্চলে, অর্থাৎ মাঝখানের অঞ্চলে, মাঝামাঝি অঞ্চলে, পানির মাঝামাঝি অঞ্চলে, জলাশয়ের মাঝামাঝি অঞ্চলে সর্বনিম্ন অক্সিজেন পাওয়া গেলে, সবচেয়ে কম সর্বনিম্ন অক্সিজেন পাওয়া গেলে যে কার্ভ পাওয়া যাবে তাকে ঋণাত্মক হেটারোগ্রেড কার্ভ বলা হবে। কাজে নিচের চিত্রটাতে খেয়াল করো, এই যে 10 মিটার গভীরতায়, এটা কি মেটালিমনিয়ন অঞ্চল, এই মাঝামাঝি অঞ্চল। এখানে দেখো উপরে 9 ওখানে ছিল, সেখান থেকে চট করে কোথায় চলে আসলো, একেবারে 2 কম। হ্যাঁ, 2 কম চলে আসলো। মেটালিমনিয়ন অঞ্চলে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি কমে গেল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা সবচেয়ে বেশি কমে গেল এখানে। তাহলে এটাকে এইভাবে যে কার্ভটা পাওয়া যাবে তাকে আমরা ঋণাত্মক হেটারোগ্রেড বলবো। হ্যাঁ, এটাকে ঋণাত্মক হেটারোগ্রেড বলে। আচ্ছা, তাহলে তোমরা জলাশয়ে যে অক্সিজেনের উপর ভিত্তি করে যে বিভিন্ন কার্ভ দেখা যায় সেটা তোমরা দেখতে পেলে। এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর আছে, সেটা আমি এখন তোমাদেরকে বলবো। সেই কার্ভের মধ্যে যে তাপমাত্রা, অক্সিজেন যে দেখলাম আমরা, হ্যাঁ, অক্সিজেন আমরা কি দেখলাম, যে নাতিশীতোষ্ণ অঞ্চলে অক্সিজেন, নাতিশীতোষ্ণ অঞ্চলের জলাশয়ে অক্সিজেনের পরিমাণ এপিলিমনিয়ন অঞ্চলে বেশি হচ্ছে, মেটালিমনিয়ন অঞ্চলে কমে যাচ্ছে, যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি, এবং হাইপোলিমনিয়ন অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে কমে যাচ্ছে। এটা তাপমাত্রার প্রতিলিপি বলেছি। হ্যাঁ, তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। তাপমাত্রার উপর ভিত্তি করে যে আমরা শ্রেণী বিভাগ করেছি, এপিলিমনিয়ন, মেটালিমনিয়ন, হাইপোলিমনিয়ন, সেখানেও কিন্তু একই অবস্থা দেখেছি আমরা, যে উপরের যে বিস্তৃত অঞ্চল, জলাশয়ের উপরের বিস্তৃত অঞ্চল, সেখানে কিন্তু তাপমাত্রা বেশি ছিল, এপিলিমনিয়ন বলছি। আবার মাঝখানে যে মেটালিমনিয়ন অঞ্চল বলছি, সেখানে কিন্তু তাপমাত্রা কম। আবার সবচেয়ে কম তাপমাত্রা আমরা হাইপোলিমনিয়নে বলছি। অক্সিজেনও কিন্তু তাই, এপিলিমনিয়নে বেশি, মেটালিমনিয়নে কম, আর হাইপোলিমনিয়নে সবচেয়ে কম। হ্যাঁ, সাধারণভাবে। কাজেই এটা তাহলে কি হচ্ছে, এটা একেবারে অক্সিজেনের এই যে কম বেশিটা একেবারে তাপমাত্রার অনুরূপ হচ্ছে, যে জন্য সেখানে কি বলা হয়েছিল, যে তাপমাত্রার প্রতিলিপি, এই শব্দটা বলা হয়েছে, যা ব্যবহার করা হয়েছে। কেন? এই কারণে যে আমরা একই রকম দেখতে পাচ্ছি। আশা করি এখন বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমরা নদীতে অক্সিজেন কি পরিমাণে দ্রবীভূত থাকে সে সম্পর্কে আলোচনা করব। নদীতে, এস্টুয়ারিতে কি পরিমাণে থাকে। আচ্ছা, নদীর পানিতে অক্সিজেন সারা বছর কিন্তু অনেক বেশি পরিমাণ থাকে, দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশিই থাকে, এবং নদীর পানির অক্সিজেন বছরের বিভিন্ন ঋতুতে, দিনের বিভিন্ন সময়ে, স্রোতের প্রখরতায়, বিভিন্ন তাপমাত্রায়, জৈবিক কারণে ও নদীর প্রকৃতির জন্য হ্রাস বৃদ্ধি করতে থাকে। বেশি পরিমাণেই থাকে, তারপরে কখনো কম কখনো বেশি হয়ে থাকে। সেই কারণগুলো আমি এখানে বললাম। নদীর পানিতে অক্সিজেনের উৎস প্রধানত 3টে হয়ে থাকে। নদীর পানির উৎসজনিত, আলোড়নজনিত, ফটোসিনথেসিস জনিত। নদীর পানির উৎসজনিত অর্থাৎ ওই যে পাহাড় থেকে, পাহাড় পর্বত থেকে যে উৎপন্ন হয়, সেখানের উৎসজনিত থাকতে পারে, সেখান থেকে বেশি পরিমাণে মিশ্রিত হয়। সেটা আলোড়নজনিত, বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রবল বাতাস থাকলে সেগুলোর আলোড়নজনিত কারণেও মিশ্রিত হতে পারে। ফটোসিনথেসিস নদীর বিভিন্ন অঞ্চলে, উৎপত্তির অঞ্চলে কম থাকে, কিন্তু নদীতে সমতল ভূমি দিয়ে বয়ে চলে, দীর্ঘ পথ পাড়ি দেয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন, অন্যান্য জলজ উদ্ভিদ থাকে, যার পরিমাণে ফটোসিনথেসিস হয়ে থাকে। এই ফটোসিনথেসিস জনিত কারণেও প্রচুর দ্রবীভূত অক্সিজেন থাকবে নদীর পানিতে। নদীর পানিতে যে কোনো জলাশয়ের তুলনায় সাধারণত অনেক বেশি অক্সিজেন থাকে, এটা একটু আগে আমি বলেছি, কিন্তু তারপরও কিছু কারণে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে নদীর পানিতে। কি কি কারণে কমে যায় সেটা এখন আমরা দেখছি। 5টা কারণ আমি এখানে লিখেছি। কম আলোড়নের জন্য, অধিক শ্বাস প্রশ্বাসের জন্য, কম অক্সিজেন যুক্ত হয় তাপমাত্রা বৃদ্ধির কারণে, এবং তারপর হলো
অজৈবিক কারণে। হ্যাঁ, অজৈবিক কারণে। তাহলে কম আলোড়নের জন্য বিষয়টা কি, যে নদীতে আলোড়ন যদি কম হয়, অর্থাৎ বায়ু প্রবাহ কম হলে বা স্রোত কম থাকলে, ঢেউ কম হলে, বাতাস কম হলে ঢেউ কম হবে। যদি পানির স্রোতটা কম থাকে, মন্থর হয়ে যায়, তোমরা জানো যে মোহনার কাছাকাছি আসলে অনেক দ্রবীভূত রাসায়নিক ভৌত পদার্থ থাকে, যার জন্য স্রোতটা কমে যায়। তখন কিন্তু পানির তে কম আলোড়ন হয় এবং কম অক্সিজেন এখানে দ্রবীভূত হবে, মিশতে পারবে কম, দ্রবীভূত হবে কম। সেই কারণে নদীতে অক্সিজেন কমে যেতে পারে। অধিক শ্বাস প্রশ্বাসের জন্য যদি এই যে কম অক্সিজেন হলো, কিন্তু সেখানে যে জলজ যে জীব, উদ্ভিদ, প্রাণী, এরা শ্বাস প্রশ্বাস করলো, আবার তাপমাত্রা বাড়লে দেখা যায় যে এদের শ্বাস প্রশ্বাস বেশি করে থাকে। জলজ জীব, মাছ বা অন্যান্য প্রাণীরা বেশি শ্বাস প্রশ্বাস করে থাকে, এদের অধিক শ্বাস প্রশ্বাসের জন্য জলজ অক্সিজেনটা ব্যবহৃত হয়ে যেতে পারে। ওই পরিমাণে যদি ওখানে অক্সিজেন উৎপন্ন না হয়, তাহলে সেখানে কি হবে, নদীর সেই অংশটুকুতে বা নদীর সেই পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। কম অক্সিজেন যুক্ত হওয়ার মধ্যে আমরা বলি যে নদীতে বিভিন্ন সুয়েজ যে বর্জ্য, নর্দমার ময়লা, তারপরে যে গৃহস্থালির বর্জ্য, এগুলি পড়ে। এগুলি পড়ার ফলে কি হয়, সেখানে অক্সিজেন কম উৎপন্ন হবে। হ্যাঁ, পানিতে এগুলি যখন পতিত হয়, তখন সেখানে কিন্তু অক্সিজেন কম উৎপন্ন হবে। হ্যাঁ, এবং কম উৎপন্ন হওয়ার জন্য সেই নদীতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে। এরপর আছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। হঠাৎ করে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায়। এমনি কিন্তু আমরা কার্ভের ক্ষেত্রে আলোচনা করেছি যে জলাশয়ের উপরে তাপমাত্রা বেশি থাকে, অক্সিজেনও বেশি থাকে এপিলিমনিয়ান অঞ্চলে। মেটালিমনিয়ান অঞ্চলে তাপমাত্রা কম থাকে, অক্সিজেনও কম থাকে সাধারণভাবে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন অক্সিজেনের পরিমাণ কমে যায়। হ্যাঁ, এমনি আমরা কি জানি, এমনি আমরা কিন্তু জানি যে লিমনেটিক অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, সেখানে কিন্তু অক্সিজেন বেশি থাকে। মেটালিমনিয়ান অঞ্চলে তাপমাত্রা কম থাকে, অক্সিজেনও কম থাকে। হাইপোলিমনিয়ান অঞ্চলে একেবারেই তাপমাত্রা কম থাকে, সেখানেও কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকে। কিন্তু নদীতে আমরা দেখতে পাই যে নদীতে যদি হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন কিন্তু অক্সিজেন ধারণ ক্ষমতা নদীর পানির কমে যায়। হ্যাঁ, এছাড়াও আছে অজৈবিক কারণ। অজৈবিক কারণ যেমন এটি একটু আগে আলোচনা করেছি যে পানিতে রাসায়নিক কার্যাবলী হয়ে থাকে, যেমন আয়রনের কথা বলেছি। হ্যাঁ, আয়রন কি করে, রাসায়নিক পদার্থ আয়রন, এটা পানিতে যৌগিক পদার্থে পরিণত হয়। যখন এটা যৌগিক, এই আয়রন যৌগিক পদার্থে পরিণত হয়, তখন কিন্তু এরা ওই অক্সিজেন এখানে অংশগ্রহণ করে থাকে, অক্সিজেন ব্যবহৃত হয়ে যায়। তো এইভাবে আয়রন যখন যৌগিক পদার্থ তৈরি করবে, সেখানে অক্সিজেন ব্যবহৃত হয়ে যাবে এবং নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাবে। তাহলে এটা এই অজৈবিক কারণেও আমরা দেখতে পাচ্ছি যে নদীতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এরপর আমরা এস্টুয়ারিও সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কারণ এগুলো এত বেশি আলোচনা করার অবকাশ নাই। এস্টুয়ারিতে দ্রবীভূত অক্সিজেনটা কেমন? এস্টুয়ারি নদীর দিকে ঠান্ডা স্বাদু পানিতে অক্সিজেন বেশি থাকবে। অর্থাৎ এস্টুয়ারি কি, মোহনা। হ্যাঁ, নদী যেখানে সাগরে গিয়ে পড়েছে, মোহনা, এই মোহনাতে ঠান্ডা স্বাদু পানি থাকে এবং এখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, যেহেতু এটা স্বাদু পানি, মিঠা পানি। আর সমুদ্রের দিকে, মোহনার থেকে নদী যে সমুদ্রে পড়ছে, সমুদ্রের অংশটাতে কিন্তু লবণাক্ত পানি এবং সেখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম থাকবে। এই যে এর ফলে কি হবে, এর ফলে এস্টুয়ারিতে অর্থাৎ মোহনাতে নদীর মুখ থেকে সমুদ্রের দিকে আলোকিত পানির উপরে, অর্থাৎ ওই যে বলেছি যে এপিলিমনিয়ান অঞ্চল বা লিটোরাল অঞ্চল, সেই আলোকিত অঞ্চলের উপরে পানির অক্সিজেনের কম বেশি হবে। কম বেশি কিরকম হবে, অর্থাৎ মোহনার দিকে, নদীর দিকে বেশি থাকবে, আর লবণাক্ত পানির দিকে কি হবে, কম থাকবে, সমুদ্রের লবণাক্ত পানির দিকে কম থাকবে। কাজেই বুঝতে পারছো যে এস্টুয়ারিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কি হবে। এরপর আমরা এর পরবর্তী স্লাইডে চলে যাব। এর পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে অক্সিজেনের প্রভাবে কি 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 হয়ে থাকে, প্রভাবে কি কি ঘটে থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখানে আমি 4টি বিষয় উল্লেখ করেছি অক্সিজেনের প্রভাবে হয়ে থাকে। সেটা হলো দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয়তা, হ্যাঁ, পানিতে অক্সিজেনের স্বল্পতা, পানিতে দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ ডিজলভ অক্সিজেনের আধিক্য, পানিতে অক্সিজেন শূন্যতা।
তাহলে আসো একটা একটা করে আমরা আলোচনা করি। প্রথমে আছে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয়তা। এই দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয়তা বলতে আমরা এটা বুঝাচ্ছি যে পানিতে যদি যে পরিমাণ অক্সিজেন থাকার দরকার সেই পরিমাণ যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু দ্রবীভূত অক্সিজেন যদি না থাকে সেই পরিমাণে, তাহলে কিন্তু এই যে জলজ জীব উদ্ভিদ আছে, প্রাণী, মাছ, এরা কিন্তু অক্সিজেনের জন্য কষ্ট পায় এবং এরা ভালোভাবে যে টিকে থাকতে পারে না এবং এক পর্যায়ে কিন্তু মারাও যায়। আর পানিতে যে অক্সিজেনের স্বল্পতা, পানিতে যদি অক্সিজেনের যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণের যদি কম হয় তখন মাছ বিভিন্ন প্রতিক্রিয়া দেখায়। মাছের মধ্যে বিভিন্ন, যেটা আমি বলেছি যে বুদবুদ সৃষ্টি হয় একটা বলেছি, এছাড়াও আরো অনেক প্রতিক্রিয়া দেখায়। সেই প্রতিক্রিয়াগুলো কি? 3 ধরনের প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। সেটা হলো বেশি অক্সিজেন যুক্ত পানিতে চলে যাওয়া, অর্থাৎ যখন দেখা যাবে যে যদি উপরের পানিটার মধ্যে জলাশয়ের বিভিন্ন স্তরের পানি দেখতে পাওয়া যায়, বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অক্সিজেন দেখতে পাওয়া যায়, তোমরা অক্সিজেন কার্ভ থেকে দেখেছো। অর্থাৎ যে অঞ্চলে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, মনে করো মেটালিউমিনিয়াম অঞ্চলে অক্সিজেনের পরিমাণটা কমে গেল, তখন কি হবে? তখন এই মাছগুলো বা এই জলজ প্রাণীগুলো যেখানে অক্সিজেন আছে সে অঞ্চলে চলে যাবে। মনে করো এপিলিউমিনাম অঞ্চলে অক্সিজেনটা বেশি আছে সেখানে চলে যাবে, বা যেখানে হাইপোলিউমিনাম অঞ্চলে বা নিচে অঞ্চলে হয়তো একটু বেশি আছে সেখানে চলে যাবে। অর্থাৎ যেখানে অক্সিজেন বেশি আছে সেখানে চলে যাবে জলজ প্রাণীগুলো, মাছগুলো। আবার বেশি দিন যদি কম অক্সিজেন যুক্ত পানিতে বসবাসকারী মাছে বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। যদি বেশি দিন এরকম অক্সিজেন কম থাকে জলাশয়ে, বিভিন্ন অঞ্চলেই কম থাকছে, তখন এদের বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। আবার বরফের নিচে অক্সিজেনের অক্সিজেন শূন্য হয়, মাছের মৃত্যু হয়। উপরের পানিতে তোমরা জানো যে বরফ হয়ে যায় এবং নিচের পানিটার মধ্যে, বরফের নিচে যে পানিটা, সেটাতে সূর্যালোক প্রবেশ করতে পারে না, কাজেই সালোক সংশ্লেষণের মাধ্যমে সেখানে অক্সিজেন উৎপন্ন হতে পারে না। আবার বরফের জন্য বাতাসের যে অক্সিজেন, বায়ুমণ্ডলের যে অক্সিজেন, সেটাও পানিতে মিশতে পারে না। কাজে দেখছো যে পানিতে অক্সিজেন স্বল্পতার জন্য বা অক্সিজেন কমে যাওয়ার জন্য কি প্রভাব পড়ছে। জলাশয়ের পানিতে কি প্রভাব পড়ছে আমরা সেটা দেখতে পেলাম। পানিতে দ্রবীভূত অক্সিজেন অর্থাৎ রিজার্ভ অক্সিজেনের আধিক্যের জন্য কি হয়ে থাকে? যে যদি পানিতে দ্রবীভূত অক্সিজেন কম থাকলে যেরকম জলজ জীবের উপর প্রভাব পড়ে, অক্সিজেনের যদি বেশিও হয়, অত্যধিক হয়, তখনও কিন্তু মারাত্মক অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এই অক্সিজেন যদি বেশি হয় সেই বিষয়টিকে গ্যাস এম্বোলিজম বলে। গ্যাস এম্বোলিজম নামক একটা রোগ হয়ে থাকে, যেটাকে গ্যাস এম্বোলিজম বলে। জলজ মাছের এই রোগটা হয়ে থাকে। এই গ্যাস এম্বোলিজম হলে মাছ পানি পৃষ্ঠের নিকটে পানি পৃষ্ঠের উপরে অর্থাৎ উপরে অঞ্চলে অস্থিরভাবে ঘোরাফেরা করে, এবং এই অবস্থা আরো খারাপ হলে এরা মৃত্যুবরণ করে, মাছ মরেই যায়। মাছের গায়ে বুদবুদ দেখা যায়, আমি বলেছি যে বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ দেখা যায়। এবং অনেক সময় মাছের পেটে যে পোটকা থাকে, এয়ার ব্লাডার, সেটা বাতাসে ভর্তি থাকার জন্য মাছের পেট ফোলা দেখা যায়। যখন উপরীয় অঞ্চলে আসে দেখা যাবে যে মাছের পেটটা ফোলা ফোলা, তখনই বোঝা যাবে যে এখানে অক্সিজেনের পরিমাণ বেশি হয়ে গেছে। আচ্ছা, পানিতে অক্সিজেন প্রথমে প্রয়োজনের তুলনায় বেশি যদি হয়ে যায়, পরে হঠাৎ করে কমে গেলে এদের রক্তে বুদবুদের সৃষ্টি হয়। এই বুদবুদ কিন্তু অক্সিজেনের হয় না, সেটা নাইট্রোজেনের জন্য হয়ে থাকে। যে জলাশয়ে যে পানির অক্সিজেন হ্রাস পায়, হঠাৎ করে জলাশয়ে পানির অক্সিজেন হ্রাস পেলে রক্তে অক্সিজেনের চাপ কমে যায় এবং অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে যায়, কার্বন ডাই অক্সাইড রক্তের অন্যান্য দ্রব্যের সাথে মিশে যায়, তখন নাইট্রোজেন রাসায়নিক দিক দিয়ে নিষ্ক্রিয়, এটা অন্য কিছুর সাথে মিশে না, তখন নাইট্রোজেনের জন্য এই রক্তে বুদবুদের সৃষ্টি হয়। জলাশয়ে বুদবুদের সৃষ্টি হয় এই নাইট্রোজেনের জন্য। কাজে বুঝতে পারছো যে জলাশয়ে যেরকম অক্সিজেন কমে গেল, যেরকম জলাশয়ের যে মাছ টাছ মরে যাবে, অক্সিজেন যদি বেশিও হয় তখনও কিন্তু এই মাছ বা প্রাণীরা মারা যাবে। কাজে পানিতে অক্সিজেন শূন্যতা কিন্তু একটু আগেও আলোচনা করেছি যে অনেক পানি শূন্যতা, অর্থাৎ
নাতিশীতোষ্ণ অঞ্চলে জলাশয়ে যে হাইপোলিমনাল অঞ্চল থাকে সেই অঞ্চলে কিন্তু পানি অক্সিজেন থাকে না, কম্পেনসেশন এলাকায়ও কিন্তু অক্সিজেন থাকে না, আগে আলোচনা করেছি। হাইপোলিমনাল অঞ্চলে ওই যে তোমার জৈবিক বস্তুগুলো পচন হয়, ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো দ্বারা জৈবিক বস্তুগুলা পচে। এই পচানোর জন্য কিন্তু প্রচুর অক্সিজেনের প্রয়োজন হয়, সেগুলো ব্যবহৃত হয়ে যায়, দ্রবীভূত অক্সিজেন ব্যবহৃত হয়ে যায় হাইপোলিমনাল অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে জলাশয়গুলোতে হাইপোলিমনাল অঞ্চলে তখন অক্সিজেন শূন্যতা দেখা যায়, যেটা এর আগেও কিন্তু একটু আলোচনা করেছি। কাজে এইসব কারণে কিন্তু জলাশয়ে অক্সিজেনের প্রভাব পড়ছে। কাজে অক্সিজেন শূন্যতার জন্য প্রভাব পড়ছে, দ্রবীভূত অক্সিজেনের আধিক্যের জন্য প্রভাব পড়ছে, হ্যাঁ, অক্সিজেনের প্রয়োজনীয়তা আমরা দেখেছি যে কম বেশি হলেও প্রভাব পড়ছে। কাজে বিভিন্ন কারণে এগুলো হচ্ছে। আচ্ছা, এখন আমরা এই ডিজলভ অক্সিজেনের সাথে সম্পর্কযুক্ত দুইটি টার্মস নিয়ে আলোচনা করব। এই দুটি টার্মস হলো জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বিওডি সবাদ অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একক আয়তনের পানিতে বিদ্যমান অণুজীবের জৈবিক জারণে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে ওই পানির জৈব রাসায়নিক চাহিদা বা বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। সবাদ অবস্থায় নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, কোনো একক আয়তনের পানিতে, অর্থাৎ জলাশয়ের একক আয়তনের পানিতে অণুজীব জৈবিক জারণে, যেটা বলেছি অণুজীব অর্থাৎ নিচে যে জৈব পদার্থগুলো পচনে অণুজীবগুলো যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়, যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, একটু আগেও কিন্তু আলোচনা করেছি, সেই পানিকে ওই জলাশয়ের বিওডি বলা হবে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হবে। হ্যাঁ, বিওডির মাত্রা পরিমাপ যদি জলাশয়ে কম হয় তখন কিন্তু সেটা ভালো পানির লক্ষণ, আর যদি বিওডির পরিমাণ বেশি হয় তাহলে সে জলাশয়ের পানি কিন্তু আমরা দূষিত পানি বলবো। কাজে দেখতে পাচ্ছ যে জলাশয়ের পানি আমরা দূষিত বলবো না ভালো পানি বলবো, সেটার কিন্তু পরিমাপ আমরা বিওডির মান থেকে, বিওডির পরিমাণ থেকে আমরা নির্ণয় করতে পারছি। কাজে বিওডি পানিতে দূষণ মাত্রা নির্ণয়ের মাপক। আচ্ছা, এরপর আছে সিওডি, রাসায়নিক অক্সিজেন চাহিদা, যেটাকে আমরা সিওডি বলি, জলাশয়ের প্রাকৃতিক পানিতে অবস্থিত জৈব অজৈব বস্তু জারিত হয়ে। এর আগে আমরা কিন্তু বলেছি অণুজীব দ্বারা জৈবিক জারণ, আর এখন বলছি আমরা পানিতে অবস্থিত অজৈব ও জৈব বস্তু জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হতে। আর আমরা বিওটিতে কি বলেছি, কি পরিমাণ অক্সিজেন লাগছে সেটা বলেছি। আর এখানে অজৈব ও জৈব বস্তু জারিত হতে কি দরকার, জারিত হয়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হয়। এই যে পরিণত হতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, এগুলো পরিণত হতেও কিন্তু অক্সিজেন ব্যবহৃত হয়। কাজে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে পানির রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সংক্ষেপে সিওডি বলে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলা হয়ে থাকে। এর দ্বারাও কিন্তু পানির গুণগত মান নির্ণয় করা হয়। কেমন, যদি কম সিওডি মানযুক্ত পানি ভালো পানির লক্ষণ, পানিতে যখন সিওডির মানটা কম হবে সেটা ভালো পানি হবে, আর পানিতে যদি সিওডির মান যদি বেড়ে যায় তখন সেই পানিটা দূষিত হবে। কাজেই ভালো পানি এবং দূষিত পানি এটা নির্ণয় করার জন্য এটা আমরা সিওডি দ্বারাও নির্ণয় করতে পারি। কাজেই বিওডি এবং সিওডি পানি দূষিত না পানি ভালো সেই মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমি পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী স্লাইডে তোমরা জানো যে এই আলোচনার মাধ্যমে, বিওডি এবং সিওডি আলোচনার মাধ্যমে পানিতে দ্রবীভূত অক্সিজেনের বিস্তারিত আলোচনা শেষ হলো। এখন আমি স্যালাইনিটি নিয়ে, অর্থাৎ পানিতে যে লবণ দ্রবীভূত থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্বাদু পানির লবণাক্ততা বলতে প্রধানত 8টি প্রধান ধনাত্মক ও ঋণাত্মক আয়নের পরিমাণকে বোঝায়। এই 8টি আয়ন কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং ঋণাত্মক আয়ন হলো বাইকার্বনেট, কার্বনেট, সালফেট এবং ক্লোরাইড। এগুলো হলো ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন। এগুলোর উপস্থিতির সমষ্টিগত উপস্থিতির পরিমাণকে বুঝাবে। কখন বুঝাবে, যখন ভর অথবা মিলিলিটার ইকুইভ্যালেন্ট, প্রতি লিটারে ভর অথবা প্রতি লিটারে মিলিলিটার ইকুইভ্যালেন্ট হিসেবে এর পরিমাপটা যখন করা হবে তখন এর সমষ্টিগত উপস্থিতির পরিমাণকে বুঝাবে। স্বাদু পানির লবণাক্ততা, সেই পরিমাণ হবে স্বাদু পানির লবণাক্ততা। আচ্ছা, তাহলে এটা কি হয়, পানিতে লবণাক্ততা যদি কম থাকে সেই পানিকে আমরা কোমল অম্ল পানি
বলি, এবং বেশি পানি হলে, লবণাক্ততা যদি বেশি হয় পানিতে, সেই পানিকে আমরা ক্ষার পানি বলি। আচ্ছা, তাহলে ভূপৃষ্ঠের উপরিভাগের পানিতে গড় লবণাক্ততার পরিমাণ 120 মিলিগ্রাম পার লিটার, যা কিনা বিভিন্ন মহাদেশ অনুযায়ী এবং শিলাস্তরের গঠনশৈলী অনুযায়ী ভিন্নতর হতে পারে। আচ্ছা, এখানে একটা মাপ দেখানো হয়েছে যে সাধারণত ভূপৃষ্ঠের উপরিভাগে যে জলাশয়গুলো থাকে, যে হ্রদ, নদী, নালা, খাল, বিল, এগুলোতে গড় লবণাক্ততা পরিমাপ করে দেখা গিয়েছে যে গড় লবণাক্ততা 120 মিলিগ্রাম পার লিটার থেকে থাকে। কিন্তু এটা পরিবর্তন হয়। এটা কিভাবে পরিবর্তন হয়? বিভিন্ন মহাদেশ অনুযায়ী পরিবর্তন হয় এবং শিলাস্তরের গঠনশৈলী অনুযায়ী। শিলাস্তর কি? ওই যে আগ্নেয় শিলা দ্বারা গঠিত, পাললিক শিলা দ্বারা গঠিত, চুনা পাথর দ্বারা গঠিত, এগুলো গঠনশৈলী অনুযায়ী ভিন্নতর হয়। কারণ এগুলো থেকে কিন্তু দ্রবীভূত হয়ে রাসায়নিক পদার্থ পানিতে মিশ্রিত হয়, সেই কারণেই লবণাক্ততার পরিমাণ ভিন্ন হয়। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু আগে আলোচনা করা হয়েছে। এরপরে যে বিষয়টি আছে যে বিভিন্ন উপায়ে নদীর পানিতে বিভিন্ন লবণের আমদানি হয়ে থাকে। এগুলো আমি নদীর ইকোলজিতেও আলোচনা করেছি। মাটি এবং পাথরের খণ্ড হতে ধোয়ানি, ওই যে যেখানে নদীটা সৃষ্টি হলো, পাহাড় পর্বতের পাথরের খণ্ড বা সেখানের মাটি বিভিন্ন মহাদেশ বা অঞ্চল দিয়ে প্রবাহিত হলো, সেখানের পানি ধুয়ে আসবে। সেই ধোয়ানি পানিতে বিধৌত এলাকা, অনেক সমতল এলাকা দিয়ে প্রবল স্রোতে পানিতে আসে, মাটি ক্ষয় হয়ে আসে, বিভিন্ন এলাকা বিধৌত হয়ে আসে। সেই পানির দ্বারা, সেই প্রবাহের দ্বারা, বৃষ্টিপাত দ্বারা, বায়বীয় পতন দ্বারা ইত্যাদি দ্বারা নদীর পানিতে কিন্তু বিভিন্নভাবে লবণাক্ততা চলে আসে। হ্যাঁ, নদীর পানিতে লবণের আমদানি হয়ে থাকে, খনিজ লবণের আমদানি হয়ে থাকে। এরপর আমরা সমুদ্রে থাকবো। সমুদ্র অপেক্ষা ভূগর্ভস্থ পানিতে লবণের পরিমাণ কম থাকে। এটা আগে বলেছি যে মিঠা পানিতে লবণের পরিমাণ কম, সেই জন্য আমরা কিন্তু সেটাকে স্বাদু পানি বা মিঠা পানি করছি। আর সমুদ্রের পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি। লবণাক্ততার ভিন্নতা অনুযায়ী জলাশয়ে বসবাসকারী প্রজাতির সংখ্যার একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই যে সমুদ্রে যে জীবরা বসবাস করে, উদ্ভিদ পানি বা মিঠা পানিতে বসবাস করে উদ্ভিদ পানি, এগুলোর কিন্তু প্রজাতির সংখ্যা একটা ভিন্নতা দেখা যায়, একটা সম্পর্ক দেখা যায়। তাহলে সম্পর্কটা কি? অল্প লবণাক্ত পানিতে, অর্থাৎ যে পানিটা অল্প লবণাক্ত সেটাকে আমরা ব্র্যাকিশ ওয়াটার বলি। হ্যাঁ, অল্প লবণাক্ত পানিতে বসবাসকারী প্রজাতির সংখ্যা, এখানে যে পরিমাণ প্রজাতি বসবাস করবে সেই সংখ্যাটা সমুদ্রে যে পরিমাণ প্রজাতি বসবাস করে, অর্থাৎ উদ্ভিদ পানি সমুদ্রে যে পরিমাণ বসবাস করে তার চেয়ে কম হবে, আবার মিঠা পানিতে যে পরিমাণ বসবাস করে তার চেয়েও কম হবে। অর্থাৎ আমরা সমুদ্রের পানিতেও বেশি পরিমাণে প্রজাতি বসবাস করতে দেখি, মিঠা পানিতে তো অবশ্যই বেশি পরিমাণে প্রজাতি বসবাস করে। এই দুইটার চেয়ে অল্প লবণাক্ত পানিতে ব্র্যাকিশ ওয়াটারের মধ্যে প্রজাতির সংখ্যা কম দেখতে পাওয়া যায়। কাজেই বুঝতে পারছো যে আমি কি বিষয়টা তোমাদেরকে বলেছি। এবং এখানে চিত্রের সাহায্যে দেখিয়েছি। চিত্রের সাহায্যে দেখো এই যে নাম্বার অফ স্পিসিস দেখানো হয়েছে রেখা দ্বারা। হ্যাঁ, রেখা একটা আমি এই রেখাগুলো দেখো, এই রেখাগুলো আমি কি করেছি যে এই রেখাগুলো বাঁকা ভাবে এঁকেছি। হ্যাঁ, আর এই যে নিচের রেখাগুলো দেখো, নিচের রেখাগুলো আমি কি করেছি লম্বা ভাবে এঁকেছি, লম্বা লম্বা ভাবে কিন্তু এই যে নিচের রেখাগুলো এঁকেছি। এবং এটা দ্বারা কিন্তু আসলে কি হচ্ছে, এটা দ্বারা কিন্তু প্রজাতির সংখ্যা বোঝানো হচ্ছে। এবং প্রজাতির সংখ্যাটা কিরকম বোঝানো হচ্ছে দেখো, বাঁকা বা খাঁজকাটা অঞ্চল, এই যে বাঁকা বা খাঁজকাটা ভাবে যে রেখাগুলো এঁকেছি, এই অঞ্চল হলো মিঠা পানির অঞ্চল। এবং এই মিঠা পানির অঞ্চলে দেখো যে প্রজাতির সংখ্যা কত বেশি, একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত পানি। আর বাঁকা লম্বভাবে যে আমি এঁকেছি, লম্বভাবে যে দাগ টানা, যে তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ, চিত্রে দেখতে পাচ্ছ যে লম্বভাবে যে দাগ টানা, সেই অংশটা হলো লোনা পানি। এই যে লেখা আছে মেরিন স্পিসিস, এই অংশটা কিন্তু লোনা পানির, এবং এখানে অনেক কম, প্রজাতির সংখ্যা কম, এই যে অর্ধেক। আর এই যে মিঠা পানি থেকে একেবারে উপর পর্যন্ত। হ্যাঁ, কাজে এটা দিয়ে কি দেখানো হয়েছে, এটা দিয়ে লবণাক্ততার সাথে প্রজাতির যে সম্পর্ক এই লেখচিত্রের সাথে সেটাই দেখানো হলো। এরপর আমরা এর পরবর্তী সাইডে চলে যাব, কন্ডাক্টিভিটি। আজকে সবচেয়ে শেষ যে বিষয়টি সেটা হলো কন্ডাক্টিভিটি। এবং কন্ডাক্টিভিটি বাংলা হলো পানির তড়িৎ পরিবাহিতা, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি, পানির তড়িৎ বাহিতা। এটা কি? একটি দ্রবণে সঞ্চালিত বিদ্যুৎ প্রবাহকে বাধা দান করার ক্ষমতার যে মাপ, তাই হ্রদের পানির বেলায় তার আপেক্ষিক পরিবাহিতা। একটা দ্রবণের যদি বিদ্যুৎ সঞ্চালিত হয়, তড়িৎ সঞ্চালিত হয়, সেই তড়িৎ প্রবাহকে বাধা দান করার ক্ষমতা, পানি থেকে যে বাধা দান করবে, যে বাধা দান করার ক্ষমতা, সেটার পরিমাপটাই হবে হ্রদের পানির বেলায় সেই পরিমাপটা হবে হ্রদের কন্ডাক্টিভিটি।
পানি যত খাঁটি হবে অর্থাৎ বিশুদ্ধ হবে খাঁটি হবে সেই পানিতে কিন্তু দ্রবীভূত লবণ বা আয়নের পরিমাণ তত কম হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে পানির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে অর্থাৎ কম বাধাপ্রাপ্ত হবে। অর্থাৎ যেটা বলেছে যে পানি যত খাঁটি হবে পানিতে দ্রবীভূত লবণ বা আয়নের পরিমাণ তত কম হবে এবং সেখানে তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। অর্থাৎ যেহেতু দ্রবীভূত লবণ বা আয়নের পরিমাণ কম থাকবে সেটা তো তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে না, হ্যাঁ, বা বাধাপ্রাপ্ত হচ্ছে না, সেই জন্য তড়িৎ প্রবাহটা বেড়ে যাবে। আর যদি পানিতে তোমার দ্রবীভূত লবণ বা আয়নের পরিমাণ যদি বেশি থাকে সেটা তো তড়িৎ প্রবাহকে বাধা দিবে, তখন কি হবে, তড়িৎ প্রবাহটা কমে যাবে। হ্যাঁ, পানির আপেক্ষিক পরিবাহিতা সাধারণত মাইক্রোমোস পার সেন্টিমিটার অথবা মাইক্রোসিমেন্স সেন্টিমিটার হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। এখানে আমি একটা সূত্র দিয়েছি, এই সূত্রের সাহায্যে পরিমাপ করা যায়। যে তোমরা দেখতে পাচ্ছ যে মাইক্রোমোস পার সেন্টিমিটার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে 0.00702 নরমাল পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের আর হলো বৈদ্যুতিক প্রতিরোধ ওহমসে, এবং এটা নিচে নমুনার আর থাকবে অর্থাৎ যে নমুনাটা যে পানিটা নেওয়া হয়েছে সেটার কন্ডাক্টিভিটি, সেটার বৈদ্যুতিক প্রতিরোধ ওহমসে থাকবে সেটার পরিমাণ, এবং এটাকে 1000 দিয়ে গুণ দিলে যেটা বের হয়ে আসবে আমরা সেটা পানির আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ পানিতে যে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি আছে সেটা আমরা পরিমাপ করতে পারবো। আচ্ছা, এটা আমি এভাবে বলতে, আরেকটা বিষয় আছে কন্ডাক্টিভিটিতে যে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা মাপা হবে তার আয়নের গতিকে, সেটা আয়নের গতিকে প্রভাবিত করে, এই একটা বিষয় আছে। সেটাকে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বাড়ার জন্য 2% আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ তাপমাত্রার সাথে এটা সম্পর্কযুক্ত। হ্যাঁ, যে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা মাপা হয় তার তাপ আয়নকে প্রভাবিত করে। কেমন প্রভাবিত করে, যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড যদি তাপমাত্রা বাড়ানো হয় অর্থাৎ 1 ডিগ্রি যদি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে তাহলে কিন্তু আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ প্রোডাক্টিভিটি 2% বৃদ্ধি পাবে। আশা করছি বুঝতে পেরেছ যে কোনো জলাশয়ে কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা যদি তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত, তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়ানো হয় তাহলে সেখানে কন্ডাক্টিভিটি 2% বেড়ে যাবে, কারণ এই তাপ আয়নের গতিকে প্রভাবিত করে। যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে প্রভাবিত করে দেখে কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কন্ডাক্টিভিটিটা বাড়বে, এই বিষয়টি বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। কাজে কন্ডাক্টিভিটি আলোচনা করার মধ্যে দিয়ে আজকের লেকচারটি আমি শেষ করলাম। এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা একটু তোমাদের এই যে ইয়েটা মাইক্রোফোনটা অন করো প্লিজ, অন করে আমার সাথে কথা বলো। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা আমার কথার উত্তর দাও, আমার সাথে একটু কথা বলো। আজকের লেকচারটা আমরা শেষ করেছি। কারা আছো? নুসরাত আছো? নুসরাত একটু বলো আমাকে যে আজকে যে পড়িয়েছি মাইক্রোফোনটা অফ, মাইক্রোফোনটা একটু অন করো। নুসরাত। জি ম্যাম, আসসালামু আলাইকুম। পড়িয়েছি এই আজকের পড়াটা কি তোমরা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, খুবই ভালো, বুঝতে পারলে তাহলে তোমরা বলো যে আমরা যে ডিজলভ অক্সিজেন বলেছি এই ডিজলভ অক্সিজেন সাধারণ অবস্থায় নাতিশীতোষ্ণ অঞ্চলের জলাশয়ে সাধারণ অবস্থায় কোথায় বেশি থাকে বলো তো? কোন অঞ্চলে বেশি দেখা যায়? ম্যাম হাইড্রো একেবারে অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় জি ম্যাম, তাই না? যে এপিলিনিয়াম অঞ্চলে দেখতে পাওয়া যায়, এপিলিনিয়াম অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাবে কোথায়? তলদেশে। তলদেশের অঞ্চলকে আমরা কি বলি? হাইপোলিমনিয়ন বলি। এটা হলো সাধারণভাবে, হাইপোলিমনিয়ন সাধারণ অর্থে। আমরা যদি আবার কার্ভগুলো পর্যালোচনা করি সেক্ষেত্রে কিন্তু এক সময় এক একটা দেখতে পেয়েছো, তাই না? এটা আমরা সাধারণভাবে বলছি। আচ্ছা লিজা তুমি তোমাকে আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে তোমার ভিডিওটা অফ আছে, তুমি ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে আমাদের সাথে যুক্ত হতে পারো। সোহেলি তুমি কি বুঝতে পেরেছো? তুমি তো খুব সিরিয়াস, একটা খুব সিরিয়াস স্টুডেন্ট, আমার ভালো স্টুডেন্ট, নিয়মিত পড়াশোনা করে থাকে। কি খবর? হ্যাঁ, তুমি কি লেকচার পুরোটা শুনেছো? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি, এই যে ভৌত প্রবাহ রাসায়নিক
প্রভাবক, বিশেষ করে রাসায়নিক প্রভাবক গুলো কিন্তু ভালো করে না বুঝলে কিন্তু পড়তে অসুবিধা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তোমরা? কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমি আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে চলবে আশা করছি। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ম্যাম।